Hello, this is Obaid again with research methodologies. আমরা বেশ কয়েকটি লেকচার শেষ করেছি, almost 10. I'm sure it is 10, so it is 11th lecture. So in this stage, I'm going to talk on organizing, analyzing and evaluating primary data. Primary data হচ্ছে যে আমরা যে ডাটা আসলে রিসার্চ ইনভেস্টিগেশন থেকে কালেক্ট করেছি, সেটা যে ধরনের রিসার্চ ইনভেস্টিগেশন হোক না কেন, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হোক না কেন, সেইখান থেকে আমাদের ডেফিনেটলি যে ডাটা এসেছে সেগুলোকে আমরা মূলত প্রাইমারি ডাটা বলছি। তো প্রাইমারি ডাটা থেকে আনলেস এইটার ডাটা থেকে আমাদের কোনো ইনফরমেশন অথবা ফ্যাক্ট বের করতে হলে এটাকে অ্যানালাইজ করতে হবে, অর্গানাইজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, অ্যাজ ওয়েল এজ ইভ্যালুয়েট করতে হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি বলে নিচ্ছি যে ডাটা অ্যানালাইসিসের জন্য ডিটেলস ইন ডেপথ সেপারেট কোর্স রয়েছে। এই লেকচারটি শুধু একটি ওভারভিউ, এখানে আমাদের ডিটেলস আলোচনা করার অপরচুনিটি খুবই কম। সেটার জন্য আমাদের কি করতে হবে, সেপারেট একটি কোর্স ডিজাইন করতে হবে। তো আমরা দেখি সেটা সেকেন্ডারি। তো আজকের ফোকাস হচ্ছে যে ওভারঅল কিছু আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেখব যে রিসার্চ ডাটা অ্যানালাইসিস আলটিমেটলি কীভাবে করা হয়। আমাদের যে লেকচার অথবা সেটা শুরুটা হচ্ছে যে অর্গানাইজিং প্রাইমারি ডাটা, আমরা প্রাইমারি ডাটা কীভাবে অর্গানাইজ করতে পারি আলটিমেটলি কোনো ইনফরমেশনকে গ্যাদার করার জন্য। এই ডাটা থেকে আমরা কি বুঝতে পারছি অথবা ডাটা আমাদেরকে কি বলছে, ইনফর্ম করছে, সেটাকে বোঝার জন্য আমাকে ডাটা অর্গানাইজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তো অর্গানাইজ, অ্যানালাইজ অ্যাজ ওয়েল এজ যখন আমি পাবলিকেশনের জন্য কমিউনিকেশন করব, তাহলে আমার ডাটাটা এমনভাবে অর্গানাইজ করতে হবে, প্রেজেন্ট করতে হবে যেন মাস পিপল লাইক জেনারেল পিপল এই ডাটাগুলো ট্রেন্ড বুঝতে পারে সহজে, যেন ডাটা থেকে তারা একটা কনসেপ্ট অথবা ইনফরমেশন পারসিভ করতে পারে, বুঝতে পারে। তো সেটা হচ্ছে আমার রিসার্চার হিসেবে একটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট দায়িত্ব, আমার কাজ। তাহলে আমরা ইন জেনারেল, আমি আবারও বলেছি যে এই লেকচারটি পুরো ডাটা অ্যানালাইসিসের জন্য যথেষ্ট নয়। আমি এই লেকচারে শুধু ওভারভিউ দিচ্ছি। তো ওভারভিউটা হচ্ছে যে এখন মানে মোস্ট অফ দ্য ফিউ কমন ওয়েজ অফ প্রেজেন্টিং ডাটা অর অ্যানালাইজিং অর স্ট্রাকচারিং অর সর্টিং ডাটা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে ডাটা আমরা টেবলে প্রেজেন্ট করতে পারি। এবং ডাটা আমরা কী করতে পারি, প্রথমে সেটা হচ্ছে টেবলে ডাটা প্রেজেন্ট করতে পারি। তারপরে যেটা হয় যে স্কেমেটিক ডায়াগ্রামস, ফ্লো চার্ট অ্যাজ ওয়েল এজ গ্রাফস। তো এই অংশটা হচ্ছে মূলত ফ্লো চার্ট, যে কিভাবে আসলে ডাটাটা ফ্লো করে, আর অথবা কোনো একটা প্রসেস ফ্লো করে একটা থেকে আরেকটা পরে নেক্সট স্টেপসটা কী অথবা স্টেপসগুলো কী সেটা বোঝানোর জন্য ফ্লো চার্ট। আর স্কেমেটিক ডায়াগ্রাম হচ্ছে বলতে অনেক সময় কোনো ফিগার, ইমেজ, পার্টিকুলারলি কোনো একটা সিনারিওর যে স্কেচ, অনেকটা রিপ্লেসমেন্ট অফ একটা ছবি অথবা ইমেজকে রিপ্লেস করার জন্য আমরা স্কেচ করতে পারি, ডায়াগ্রাম আঁকতে পারি কোনো একটা প্রসেসকে বোঝানোর জন্য। তো তার বাইরে হচ্ছে গ্রাফ। গ্রাফ সম্পর্কে আমরা জানি, এটা নিয়ে আর ডিটেলস বলছি না তেমন কিছু। তারপরে আমরা দেখি যে ডাটা টেবল, যেটা বলেছি ডাটা টেবল নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি টেবল, যে একটি টেবল যখন আমি তৈরি করব অথবা কোনো একটি সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো টেবল আমি ডাটা টেবল হিসেবে ইউজ করব, তাদের কি কম্পোনেন্ট থাকা দরকার সেইটাই মূলত আমি হাইলাইট করব। তো অফকোর্স যে এইখানে টাইটেল থাকতে হবে, যেগুলো খুব মানে সাধারণ মিস্টেক, এটা যদি আমাদের মনে থাকে তাহলে এই মিস্টেকগুলো হওয়ার কোনো কারণই নাই, এটা খুব ইজি সংশোধন করা। সেই ক্ষেত্রেই আমি মূলত রিমাইন্ডিং হিসাবে অথবা রিমাইন্ডার হিসাবে মেনশন করছি যেন এটা আমাদের মনে থাকে। তো অলওয়েজ ইনক্লুডেড টাইটেল ফর ইউর টেবল, মানে হচ্ছে যে আমার একটা টাইটেল থাকবে যে আমি এই টেবলটা কিসের, টেম্পারেচার অফ আর্থ অ্যাট ডিফারেন্ট ডেপথ, টেম্পারেচার অফ আর্থ অ্যাট ডিফারেন্ট ডেপথস। সো এই টেবলটা হচ্ছে মূলত টাইটেলটা দেখে বুঝতে পারবো যে টেবলে আসলে কী ধরনের ডাটা রয়েছে। তারপর হচ্ছে টেবলের মধ্যে অবভিয়াসলি কলাম থাকবে এবং কলামের প্রত্যেকটা কলামের একটা টাইটেল থাকবে। টাইটেল হচ্ছে এই কলামটি হচ্ছে ডেপথ, এবং তারপরে যেটা সেটা ইউনিট থাকতে হবে, যে ডেপথটা আসলে কিসে মেজার করা হয়েছে, কিলোমিটার। ইনক্লুড দি মেজারমেন্ট ইউনিট ইন দি হেডিংস, এই যে এটা হেডিং থাকবে, কলামের হেডিং, এবং টেম্পারেচার সেন্টিগ্রেডে মেজার করা হয়েছে। দি কলাম হেডিং শোজ ক্লিয়ারলি হোয়াট হ্যাজ বিন মেজার্ড, ইটস অলরেডি আমি বলেছি। এবং তারপরে হচ্ছে যে
ক্লিয়ারলি র এবং কলামের মার্ক থাকবে, যেটা রুল করা থাকবে এক্সেল শিট অথবা অন্যান্য ওয়ার্কবুকে যদি আমরা ইউজ করি তাহলে সেখানেও আমরা সেটাকে হাইলাইট করে নিব। যদিও ওইখানে সেপারেট করা থাকবে, সফটওয়্যার অটোমেটিক্যালি তার প্রত্যেকটাকে আলাদা স্পেস অথবা সেল হিসেবে ট্রিট করবে। তারপরও এটা একটা ইম্পর্টেন্ট মেজার যখন আমি মূলত পেপারে ডাটা রাখবো। তারপর হচ্ছে যে আমি যে ডাটা এন্টার করছি সেইটা অলরেডি আমি এখানে দেখুন ইউনিট মেনশন করেছি, অলরেডি আমি ইউনিটের কথা এখানে বলেছি, তাহলে আমার এখানে আর নতুন করে 187 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা লিখতে হবে না অথবা লেখার প্রয়োজন নেই, লেখা উচিতও না। তাহলে ডাটা অ্যানালাইসিসের সময় এটা প্রবলেম তৈরি করবে, সমস্যা তৈরি করবে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল ডাটা টেবলের একটা মানে রিকোয়ার্ড একটা স্ট্যান্ডার্ড ডাটা টেবল কেমন হবে সেটা আমি এখান থেকে দেখলাম। তারপরে যেটা খুব কমন ইউজ হয় সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফের বিভিন্ন ধরনের গ্রাফ হতে পারে। তো আমি প্রথমে কম্পোনেন্টগুলো নিয়ে কথা বলছি। রিকোয়ারমেন্ট, একটা স্ট্যান্ডার্ড গ্রাফের কী ধরনের রিকোয়ারমেন্ট থাকা উচিত, কী কম্পোনেন্টগুলো সেইখানে থাকা দরকার, সেগুলো নিয়ে এখন কথা বলছি। প্রথম অবভিয়াসলি যে টাইটেল, এবং এখানে যদি দেখি দি ইফেক্ট অফ টেম্পারেচার অন দি রেট অফ রিয়াকশন, টেম্পারেচার রেট অফ রিয়াকশন। তারপরেই আসবে যে অ্যাক্সিস, ডেফিনেটলি এক্স অ্যাক্সিস থাকছে একটা মানে হরিজন্টাল লেভেলে, আর ওয়াই অ্যাক্সিস থাকছে ভার্টিক্যাল লেভেলে, এবং অ্যাজ ওয়েল এস এই এক্স অ্যাক্সিসে মোস্ট অফ দ্য কেসেসে ইন্ডিপেন্ডেন্ট টেম্পারেচার ভেরিয়েবল থাকে, আর ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে টেম্পারেচার যেটা আপনি নির্ধারণ করবেন, বিভিন্ন টেম্পারেচারের রেট অফ রিয়াকশন কী হয় সেটা দেখছেন, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা আমরা বারবার মেনশন করেছি। তারপরেও এটা খেয়াল রাখা। তারপরে যেটা হবে স্কেলিং অ্যান্ড অরিজিন। স্কেলিং অ্যান্ড অরিজিন নিয়ে কথা বলছি, যে ডাটা অরিজিনটা কোথায়, যেমন শুরু হয়েছে ডাটা অবভিয়াসলি ইনক্রিমেন্ট 0 থেকে শুরু হচ্ছে, রাইট? স্কেলিং স্টার্ট এট 0 0, এক্স অ্যাক্সিসও 0 থেকে শুরু হয়েছে, ওয়াই অ্যাক্সিসও 0 থেকে শুরু হয়েছে, 0 and 0, 0 and 0, দ্যাটস এ কোঅর্ডিনেট, উই নো কোঅর্ডিনেট, 0 0 কোঅর্ডিনেটস। তারপরে যেটা হচ্ছে যে এখান থেকে যে আমি যে লাইন অফ দ্য বেস্ট ফিট, আমি যে ডট পয়েন্টগুলো ডাটাগুলো পেলাম, যে প্রত্যেকটা ডাটার আসলে দুইটা কোঅর্ডিনেট থাকবে, একটা এক্স অ্যাক্সিসের জন্য আর একটা ওয়াই অ্যাক্সিসের জন্য। হোয়াট ডাজ ইট মিন, যে ফর এক্সাম্পল 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার রেট অফ রিয়াকশন কত ছিল, সেটা ছিল সম্ভবত 8, রাইট? 6 7 8 অথবা 9 এই জায়গাটা। তাহলে আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রম বটম এখান থেকে আপওয়ার্ডের দিকে যাব, আর আমার রেট অফ রিয়াকশন ছিল 9, তাহলে এই 9 থেকে এদিকে আসবো, যেখানে এই দুইটা ক্রস করবে সেটা হচ্ছে আমার ডাটা পয়েন্ট। তার মানে একটা ডাটা পয়েন্ট আলটিমেটলি রিপ্রেজেন্ট করছে 20,9, 20 হচ্ছে টেম্পারেচার, 9 হচ্ছে রেট অফ রিয়াকশন। তারপর এই যে আমি ডাটা পেলাম এক্সপেরিমেন্ট থেকে, তো এই ডাটাকে যখন আমি কানেক্ট করব, আমি চেষ্টা করব যে এই ডাটাটাকে স্মুথলি কানেক্ট করার জন্য, এবং লেবেল, যে ডাটা লেবেলিং করা, যে এইখানে কি ডাটা আলটিমেটলি আছে। কখনো কখনো আমি যে ডাটার ভ্যালু 20,9 সেই ভ্যালু দিতে পারি, এবং ডাটা লেবেলিং থাকবে, এবং লাইন স্মুথ বেস্ট ফিট, যে লাইনটা আমি ড্র করছি সেটা স্মুথলি, মূলত আমরা এটা স্মুথ কানেক্টিং হতে পারে অথবা বেস্ট ফিট হতে পারে, ডিপেন্ড অন দ্য গ্রাফ। স্ক্যাটার প্লট যদি হয় তাহলে সেটা একভাবে কানেক্ট হবে, আর যদি লাইন গ্রাফ হয় তাহলে সেটা ডিফারেন্টলি কানেক্ট হবে, পয়েন্ট টু পয়েন্ট, ডট টু ডট কানেক্ট হবে। সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। তাহলে আমি যদি আবারও বলি যে 4টা মেজর কম্পোনেন্ট, টাইটেল অবশ্যই থাকতে হবে, অ্যাক্সিস, অ্যাসাইনমেন্ট অ্যান্ড লেবেলিং, কি অ্যাক্সিস কোন দিকে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাক্সিসটা কী, তাদের ইউনিট কী, সেটা আমাকে অবশ্যই বলতে হবে। এবং স্কেলিং অ্যান্ড অরিজিন, যে স্কেলটা কী, যে 0 0 থেকে শুরু স্কেল। এখানে যেমন আমি দেখছি 10 20 ইনক্রিমেন্টগুলো আসতেছে 10 20 দিয়ে, 10 20 30 40 50 এইভাবে, আর এখানে দেখা যাচ্ছে 5 ইনক্রিমেন্ট। তো এই যে এটা ইভেন ইনক্রিমেন্ট হতে হবে, যেমন এক্স অ্যাক্সিসে প্রত্যেকবারই আমি 10 10 করে বাড়াচ্ছি, ওয়াই অ্যাক্সিসে প্রত্যেকবার আমি 5 5 করে বাড়াচ্ছি, এই যে ওয়াই অ্যাক্সিসেরটা ইভেন হতে হবে, এমন হওয়া যাবে না 5, তারপরে এখানে আমি দিলাম 7, তারপরে আবার এখানে দিলাম 16, তারপরে আবার এখানে দিলাম 25, ইজ নট। এটা হোমোজেনিয়াসলি সেম ইনক্রিমেন্ট হতে হবে প্রত্যেক স্টেপে, আদারওয়াইজ দিস গ্রাফ উইল নট বি রিপ্রেজেন্টিং দ্য কারেক্ট ট্রেন্ড অর কারেক্ট ভ্যালু।
তাহলে এটা ছিল এরকম মোটামুটি সামারাইজ দ্য গ্রাফের কী কী কম্পোনেন্ট থাকা লাগবে, কী ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যখন আমরা একটা গ্রাফ প্রেজেন্ট করব, ডাটা একটা গ্রাফের মধ্যে প্রেজেন্ট করব। এখন আসি আমরা যে প্লটিং যখন করব, স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য লাইক অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ ডাটা রিপ্রেজেন্টেশন, যেটা আলটিমেটলি স্ক্যাটার প্লট ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য এটা খুবই ওয়ান অফ দ্য পপুলার। কিছু কিছু রিসার্চের ক্ষেত্রে আলটিমেটলি স্ক্যাটার প্লট আপনাকে ইউজ করতেই হবে। যেমন এইখানে যেমন ইফেক্ট অফ দ্য সল্ট অন বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, যেমন আমি বয়েলিং পয়েন্ট যেটা আমরা অলরেডি শুরুতে বলেছি যে সল্ট কনসেন্ট্রেশন অথবা সল্ট অ্যামাউন্ট গ্রাম, 2 গ্রাম 4 গ্রাম 6 গ্রাম, তো 2 গ্রামে কত বয়েলিং পয়েন্ট হচ্ছে, অথবা 0 গ্রাম যেখানে কোনো সল্ট নেই তাহলে সেটার বয়েলিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমি যখন 2 গ্রাম দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে 103-এর মতো, রাইট, 3। তারপরে হচ্ছে আমি যখন 4 গ্রাম দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে 106 অথবা 6.5। এরকমভাবে আমরা এটা দেখছি। তো এই যে এইখানে যে এটা স্ক্যাটার, ডাটাগুলো স্ক্যাটার, একটা থেকে একটা ডাটা পয়েন্টগুলো স্ক্যাটার হয়ে আছে। এখন আমার সেই ডাটা পয়েন্টে আমি হয়তো বা আমি যদি একটা জেনারেল ট্রেন্ড বের করতে চাই যে কতটুকু সল্ট দিলে কতটুকু টেম্পারেচার বাড়ে, বয়েলিং পয়েন্টটাকে ইনক্রিজ হয়, এটার যদি একটা রাফ অ্যাভারেজ যে প্রতি গ্রাম সল্টে 1 ডিগ্রি বাড়ে অথবা 1.25 বাড়ে, সেটা কোথা থেকে পাবো, সেইটার জন্য একটা অ্যাভারেজ ভ্যালু আমি বের করতে পারবো। সেখানে আমি যখন এই পুরা লাইন অফ বেস্ট ফিড স্ক্যাটার প্লটের উপরে যখন আমি লাইন অফ বেস্ট ফিড ড্র করব, সেটার রেসপেক্টিভ সফটওয়্যার আছে ড্র করার জন্য, রেসপেক্টিভ প্রোগ্রাম রয়েছে। আমাদের সেইটা আলোচনার বিষয় নয়, আমি জাস্ট ওভারঅল আলোচনা করছি যে স্ক্যাটার প্লট দিয়ে আলটিমেটলি কী করা হয়। মূলত এখানে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপ সেটা আলটিমেটলি দেখানো হয়, অথবা কী ধরনের রিলেশনশিপ, যে একটি যদি আমি চেঞ্জ করি তাহলে এর অপরটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যদি আমি চেঞ্জ করি তাহলে রেসপেক্টিভ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এখানে কতটুকু এফেক্ট করবে, সেটা মূলত স্ক্যাটার প্লট এবং লাইন অফ বেস্ট ফিড থেকে আমরা পেতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে 2টা লাইন দেখা যাচ্ছে, তো এর মধ্যে এ এবং বি। তো বি আমি যদি এটা দেখি তাহলে আমার যে লাইনটা আছে, সো এইখানে যদি দেখি যে 1 2 3 4 5 ডাটা হচ্ছে নিচের দিকে আছে, 1 2 3 4 5 ডাটা হচ্ছে উপরের দিকে আছে। তার মানে এটা মোর বেস্ট, মানে দুইটার মাঝামাঝি ডাটা, যে টোটাল ডাটা আছে ডাটার মাঝামাঝি পর্যায়ে দিয়ে এই লাইনটা আমি ড্র করেছি। কারণ এটা এখন যদি আমি যদি এরকমভাবে ড্র করি তাহলে সেটা একটা কার্ভি লাইন হবে, কিন্তু এই কার্ভি লাইন আলটিমেটলি আমাকে কি কোনো ম্যাথমেটিক্যাল মডেল দিবে না। সেই কারণে আমাকে আলটিমেটলি যেটা করতে হয়, আমাকে ডাটা, যেমন আমি যদি দেখি এখানে যে এটা কার্ভি লাইন, যেমন আমি যদি এখানে কানেক্ট করি তাহলে কি হবে, আম সরি যে লেজার পয়েন্টারে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সাথে অতিরিক্ত দাগ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি কিছুই পাচ্ছি না, রাইট। তাহলে এখানে আমি যদি সেটাকে একটা স্ট্রেট লাইন পাই তাহলে সেখান থেকে আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করতে পারছি। আমি যদি সেখানে একটা স্ট্রেট লাইন পাই সেটাকে বলছে লাইন অফ বেস্ট ফিট। আর বিটাকে যদি আমি দেখি তাহলে বিটা আলটিমেটলি লাইন অফ বেস্ট ফিট প্রেজেন্ট করছে না। তো সেটার একটা ডিটেলস অ্যানালাইসিস আছে, কোনটা লাইন অফ বেস্ট ফিট, কীভাবে আমরা সেটা ডিফাইন করব, সে আলোচনা আমি এখন যাচ্ছি না। ইনশাআল্লাহ আমরা সেটার জন্য সেপারেট কোর্স রেডি করব। এখন আরেকটা জিনিস হচ্ছে লাইন গ্রাফ, স্ক্যাটার্ড প্লট যেটা আমরা শিখলাম। এখন লাইন গ্রাফটা যদি আমি দেখি, লাইন গ্রাফের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো কি, আমার হয়তো এটাকে আর একটু জুম ইন করে দেখা লাগবে। এগেইন টাইটেলটা আমাকে থাকতে হবে ক্লিয়ারলি, যে সলিবিলিটি অফ সুগার অ্যাগেনস্ট টেম্পারেচার, এটা হচ্ছে লাইন গ্রাফের টাইটেল। সো দেখেই যেন বুঝতে পারি যে হ্যাঁ আসলে এটা কী নিয়ে কথা হচ্ছে। তারপরে হচ্ছে গ্রিড, গ্রিড থাকতে হবে, যেন এটা মানে গ্রিড পেপার থাকতে হবে এই কারণে যেন আমি স্কেল ডাউন করতে পারি, আমি যেন মেজার করতে পারি, আমি যেন ফলো করতে পারি পার্টিকুলার পয়েন্ট স্ট্রেট লাইন অনুযায়ী। সেটা অবশ্যই লাইন গ্রাফটা গ্রিডের মধ্যে থাকাটা জরুরি। ডাটা টেবল এটার সাথে লিঙ্ক করা থাকা লাগবে, যে কোন ডাটা টেবল থেকে আলটিমেটলি আমি লাইন গ্রাফ তৈরি করেছি।
তারপর হচ্ছে যে লাইনটা যে আমি ড্র করছি, যেমন এখান থেকে এখানে দেখেন যে একটা লাইন একটা ডাটা পয়েন্ট থেকে আরেকটা ডাটা পয়েন্ট কানেক্ট করার সময় আমি এটা স্ট্রেট করতে পারি, কিন্তু যখন ওভারঅল লাইনটা দেখছি এটা একটা কার্ভি লাইন, সেই জন্য আমি ডাটা যখন কানেক্ট করব কিছুটা কার্ভি ফলো করে আমি এটাকে করব, যদি এরকম হয় আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টের জন্য পুটিং দি ভ্যালুজ, লাইক প্রত্যেকটা পয়েন্টের জন্যই একটা মানে ভ্যালু আছে, এক্স অ্যাক্সিসে একটা ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে একটা ভ্যালু। ফর এক্সাম্পল 10 ডিগ্রি টেম্পারেচার, তো 10 কমা এর রেসপেক্টিভ ভ্যালু হবে 190 হয়তো, সলিবিলিটি গ্রাম পার 100 গ্রাম মানে 190। তো ওয়াই অ্যাক্সিসে যেমন সলিবিলিটি কার লাইক অ্যাক্সিস, যেটা ডাটা ওইখানে থাকতেছে, এবং অ্যাক্সিসের যে টাইটেল সেটাও আমরা জানি অলরেডি কীভাবে দিতে হবে, এবং সেটা ইউনিট সহ দিতে হবে। ডাটা টেবল থেকে যাবে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা চলে আসবে এক্স অ্যাক্সিসে। এই টেবলটা যদি প্রপারলি আমরা ড্র করতে পারি অথবা, তাহলে এই টেবলের ইনফরমেশনগুলোই মূলত আমরা এখানে ইউজ করতে পারি। যেমন টেম্পারেচার সেন্টিগ্রেড, তো এখানে টেম্পারেচার সেন্টিগ্রেড সেম জিনিস চলে আসলো। সলিবিলিটি ইউনিট আমি টেবলে প্রপারলি লিখেছি, সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখন কতগুলো জিনিস আছে যে এখানে, যেমন আমি দেখতেছি যে আমার আসলে লয়েস্ট ভ্যালু 0 না, আমার সলিবিলিটি শুরুই হচ্ছে 160 থেকে। তাহলে আমি যদি এখানে যাই 0, 10, 20, 30, 40, 50 এভাবে যাইতে তো লাইন গ্রাফ অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে সিচুয়েশন, এই ক্ষেত্রে আমি 0-র পরে আমি এখানে কি করতে পারি যে আমি ডাটাকে একটা ব্রেকডাউন সিম্বল একটা ব্রেকডাউন সিম্বল, যে এই মাঝখানের জায়গাটা আমরাকে ইগনোর করে গেলাম। মূলত জিরো থেকে শুরু মাঝখানে অনেকটা জায়গা আমি এটাকে হাইড করে রেখেছি, এই স্পেসটা 0 থেকে 150 পর্যন্ত হাইড করা, আবার 160 থেকে শুরু হয়েছে, কারণ 0 থেকে 150 পর্যন্ত কোনো ডাটা আলটিমেটলি আমাদের কাছে নাই, কোনো ডাটা আমরা ইউজ করি নাই। তো এটা আনইউজেবল, এটা মানে প্র্যাকটিক্যাল না, এটা ইমপ্লিমেন্টেশনের জন্য মানে কনভিনিয়েন্ট না। সে কারণে আমরা এখানে এটাকে বলা হলো ব্রেকিং সিম্বল অর ব্রেকিং সিম্বল, যে আমরা এটা দিলাম যে ডাটাটা এখান থেকে এতটুকু আমরা আলটিমেটলি স্কেল ইউজ করিনি। তারপরে যেটা 160 থেকে শুরু করে 415 যদি হয় আলটিমেট সলিবিলিটি আমি যদি দেখি, তাহলে আমরা 420 অথবা 425, 430 পর্যন্ত আমরা এইখানে স্কেল ইউজ করতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তারপরে দেখেন যে এখানে ইনক্রিমেন্ট, যেটা অলরেডি আলোচনা করেছে, ইনক্রিমেন্ট 10, 20 10 করে ইনক্রিমেন্ট, সেইখানে কিন্তু এখানে স্কেলে হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে 20 করে, 160 থেকে 180, মানে প্রত্যেকটা ইনক্রিমেন্ট হচ্ছে 20, 20 প্লাস 20 অ্যাড আপ, 20 অ্যাড আপ লাইক দ্যাট। তো এই যে এইটা হোমোজিনিয়াস হতে হবে, ইভেন ইনক্রিমেন্টগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসে যেটা আমি ইনক্রিমেন্ট ধরবো সেটাকে ইভেন করে ইনক্রিমেন্ট করতে হবে, ওয়াই অ্যাক্সিসে যাই আমি ইনক্রিমেন্ট দেবো সেটা সেম সবসময় একই ইনক্রিমেন্ট থাকতে হবে। তারপরে এই ওভারঅল হচ্ছে যে এই পুরো জিনিসটাকে যদি আমরা দেখি যে দিজ আর দ্য কম্পোনেন্ট অফ লাইন গ্রাফ। লাইন গ্রাফ মূলত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপ সেটাকে বোঝার জন্য আমরা রিপ্রেজেন্ট করি। যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সলিবিলিটি বেড়েছে, এটা যদি আমি দেখি টেম্পারেচার বাড়ছে তার মানে হচ্ছে সলিবিলিটিও বাড়ছে, গ্রাফ উপরের দিকে যাচ্ছে। যত বেশি টেম্পারেচার লাইক 90 ডিগ্রিতে এর সলিবিলিটিও বেশি। তো এই যে এটা জেনারেল মানুষকে কমিউনিকেট করা এটা খুব সহজ, সে কারণে ডাটা আসলে টেবলের ডাটাটাকে আলটিমেটলি আমরা গ্রাফে প্রেজেন্ট করার চেষ্টা করি। ইটস টাইম টু আনসার সাম কোয়েশ্চেন্স নাও। আমরা যা শিখেছি চলুন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কোথায়। এখন আরেকটা গ্রাফ রয়েছে, সেটা হচ্ছে বার গ্রাফ। এইখানে তাহলে কোয়েশ্চেনটা খুব মানে জেনুইন একটা কোয়েশ্চেন হওয়া উচিত যে আলটিমেটলি বার গ্রাফটা মানে আর হচ্ছে লাইন গ্রাফ, স্ক্যাটার্ড প্লট, এদের সাথে ডিফারেন্স কি? যদি ডিফারেন্স বুঝতে পারি তাহলে সহজেই বার গ্রাফও আমরা বুঝতে পারবো। ডিফারেন্স হচ্ছে যে দেখেন ওইখানে লাইন গ্রাফ অথবা স্ক্যাটার প্লট, সেখানে দুইটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে
দুইটা ডাটাই এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে দুইটি ডাটাই ছিল হচ্ছে নিউমেরিক্যাল। যদি একটু ফেরত যাই, যে এখানে দেখেন ডাটা হচ্ছে এক্স অ্যাক্সিস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিউমেরিক্যাল, টেম্পারেচারটা নিউমেরিক্যাল। টেবিলে যদি দেখি তাহলে সব ডাটা নিউমেরিক্যাল ডাটা, এবং ওয়াই অ্যাক্সিসের সব ডাটা নিউমেরিক্যাল ডাটা। তাহলে আমরা যদি এটাকে রাখি মনে, এখানে দেখেন এক্স অ্যাক্সিসের ডাটাটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা না, এটা হচ্ছে নমিনাল ডাটা, নাউন। এখানে ম্যাগনেসিয়াম একটা নাম, ফসফরাস আরেকটি নাম, লেড, বিসমাথ, অ্যালুমিনিয়াম মেটালের নাম। তার মানে হচ্ছে এটা হচ্ছে একদিকে একটা অ্যাক্সিসে হচ্ছে নেম থাকছে, নাউন থাকছে অথবা গ্রুপ নেম থাকছে, যেটা নন নিউমেরিক্যাল, নমিনাল ডাটা, নিউমেরিক্যাল ডাটা না। তাহলে আর ওয়াই অ্যাক্সিসে আমরা দেখছি নিউমেরিক্যাল ডাটা, রাইট? তো যে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যে এক্স অ্যাক্সিসে যদি এমন হয় যে আমার ডাটা টেবলটা যদি আমি কল্পনা করি তাহলে কীরকম হবে, মেটাল ডাটা টেবলটা যদি আমি দেখি তাহলে আমরা কীরকম দেখব ডাটা টেবলটা। ইমাজিন করেন যে এইটার ডাটাটা, যেখান থেকে ডাটা নিয়ে আমরা এই টেবলটা তৈরি করেছি, এটা যদি আমি দেখি তাহলে আমাদের আলটিমেটলি এরকম থাকবে, রাইট? মেটাল, তারপরে হচ্ছে এখানে আমি নাম দিব, এটা হচ্ছে যেমন ম্যাগনেসিয়াম Mg, তারপরে ফসফরাস পি, তারপর হচ্ছে লেড, তাহলে এখানে আমি আবার টেম্পারেচার লিখবো হচ্ছে 650, 650 ডিগ্রি সেন্টিগ্রেড। আনফর্চুনেটলি দিস এনিওয়ে। সো আপনারা বুঝতে পেরেছেন যে ডাটাটাই দেখলে যে একটা কলমের ডাটা আসলে নিউমেরিক না, ইটস নেম। তো এই ধরনের যদি ডাটা থাকে তাহলে আমরা সেখানে বার গ্রাফ ইউজ করব, রাইট? বার গ্রাফ। আর রেস্ট অফ দ্য কম্পোনেন্ট, যে টাইটেল কি হবে, তারপরে হচ্ছে অ্যাক্সিস লেবেলিং, এগুলা আমরা অলরেডি বলেছি, সেগুলা সেম ওয়েতে আমরা ফলো করব। এখন হিস্টোগ্রাম হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার গ্রাফ, হিস্টোগ্রাম ওয়ান কাইন্ড অফ বার গ্রাফ। কিন্তু ডিফারেন্স হচ্ছে যে হিস্টোগ্রামের মধ্যে যে মানে যখন, তাহলে হিস্টোগ্রামের সাথে ওয়ান কাইন্ড অফ বার গ্রাফ, কিন্তু হিস্টোগ্রামের মধ্যে যেটা থাকবে যে ডাটা নিউমেরিক্যাল বোথ সাইডে নিউমেরিক্যাল ডাটা থাকবে। কিন্তু একটু ট্রিকি জিনিসটা বোঝার ক্ষেত্রে, নিউমেরিক্যাল ডাটা থাকবে যেমন 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10। তার মানে হচ্ছে যে এখানে আমাদের পিএইচ যে রেঞ্জ আছে, একটা রেঞ্জ আমরা জানি, একটা নুন রেঞ্জ। ধরেন আমি 50 বছরের ডাটা অ্যানালাইসিস করছি, তাহলে 0 থেকে 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 30, 40, 50 ইয়ার্স, এই যে একটা রেঞ্জ, একটা থেকে আরেকটা কানেক্টেড। 0 থেকে 2 একটা রেঞ্জ, 2 থেকে 4 পিএইচ যে স্কেল আছে, 0 থেকে 10 পর্যন্ত পিএইচ, অথবা 14 যদি আমরা ধরতাম এখানে, তাহলে এটা কন্টিনিউয়াস। তাহলে 0 থেকে 2 আমি পুরো যে 10 আছে রেঞ্জ আছে সেটাকে 1, 2, 3, 4, 5 সেগমেন্টে ভাগ করেছি, ঠিক আছে? তাহলে এখন আমি ধরেন 100টা স্যাম্পল নিয়ে কাজ করছি, তাদের পিএইচ কম্পেয়ার করছি। তাহলে 0 থেকে 2তে কয়টা স্যাম্পল আমি পেয়েছি যাদের পিএইচ 0 থেকে 2 এর মধ্যে, এখানে হয়তো বা একটা স্যাম্পল পেয়েছি। তাহলে এটা হলো ফ্রিকোয়েন্সি। হিস্টোগ্রামে সবসময় ফ্রিকোয়েন্সি আসবে। তারপরে যদি 2 থেকে 4, এটা আরেকটা রেঞ্জ, এবং এটা কন্টিনিউয়াস, 0 থেকে 2, 2 থেকে 4, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে কন্টিনিউয়াস, যেহেতু কোনো ব্রেক নাই, সেই জন্য হিস্টোগ্রামগুলো বার গ্রাফ কিন্তু কানেক্টেড, একটার সাথে আরেকটা ওয়ালের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে 4 থেকে 6, তার মানে যেহেতু আমরা যদি খেয়াল করি একটু পিছনে যাই, দেখুন বার গ্রাফ এখানে কিন্তু ডিস্টেন্স আছে, কারণ এটার সাথে কোনো ডাটা কানেকশন নেই। আমি এখানে ডিস্টেন্স আরও কমাইতে পারি, আরেকটা বাড়াইতে পারি, একটার সাথে আরেকটা লাগানো থাকতে পারে, সেপারেট থাকতে পারে, ইটস নট এ প্রবলেম। কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে অবশ্যই এই যে রেঞ্জ, এটা সবসময় মানে কানেক্টেড থাকবে। তারপরে যেটা থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকবে। তারপর 2 থেকে 4-এর মধ্যে যদি পিএইচ আমাদের কতগুলো স্যাম্পল আছে, দেখা গেল যে 11 স্যাম্পল, যেটা আমরা অল টুগেদার যা স্যাম্পল অ্যানালাইসিস করেছি এদের মধ্যে 11 স্যাম্পল থেকে আমরা মূলত পিএইচ পেয়েছি যেটা হচ্ছে 2 থেকে 4-এর রেঞ্জের মধ্যে। তারপর 4 থেকে 6 যদি ধরি,
তাহলে আমরা দেখব সেটা হচ্ছে 22 স্যাম্পলসের মতো। তার এই জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি শব্দটা ইউজ করা হচ্ছে। তো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে যে হিস্টোগ্রাম কখন আমরা ইউজ করব, যখন কোনো রেঞ্জ ওভার দ্য টাইম 10 বছরের ডাটা অথবা কোনো একটা রেঞ্জের মধ্যে আমরা এই রেঞ্জকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নিয়েছি। 0 থেকে 10 একটা রেঞ্জ যদি ধরি তাহলে আমরা এটাকে সেগমেন্ট করে নিয়েছি। 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 1, 2, 3, 4, 5 5টা সেগমেন্ট করেছি। এমনও হতে পারতো যে আমি 10টা করলাম, 0 থেকে 1, 2, 3, 4 10টা সেগমেন্ট। তাহলে সেখানে ফ্রিকোয়েন্সি হয়তো আমাদের আর একটু ডিফারেন্ট হিস্টোগ্রাম। যত ছোট স্লাইস করব, সেগমেন্ট করব, হিস্টোগ্রামটা তত স্মুথ হবে। যেমন এখন হিস্টোগ্রাম এখানে যদি আমি কানেক্ট করি, তারপরে কানেক্ট করি, তো মাঝখানে এই যে স্পেস থেকে যাচ্ছে, এটাকে যত আমি আরও স্লাইস আউট করব তো এই স্পেসটা কমে আসবে, এটা আরও স্মুথ হবে। তো সেটা বেল কার্ভ কীভাবে তৈরি করে সেটা নিয়ে আলাদা, যেটা আমি বলেছি যে ডাটা অ্যানালিসিসের জন্য ইনশাআল্লাহ আলাদা কোর্স আমরা ডিজাইন করব। তো এই ছিল হিস্টোগ্রামের মূল এইম এবং মানে কী ধরনের ডাটা থেকে আমরা হিস্টোগ্রাম তৈরি করি সেটা নিয়ে আলোচনা। এখন আমরা যে ডাটা অ্যানালাইসিস করেছি, অ্যানালাইজিং প্রাইমারি ডাটা অ্যানালাইসিস করে আমরা কি পাবো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা দেখেছি যে কথার কথা আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে এই দিকে এটা বাড়ছে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও এই দিকে বাড়ছে, তার মানে আলটিমেটলি ডাটাগুলো হায়ারের দিকে যাচ্ছে। তাহলে এই যে আমরা যদি লাইন অফ বেস্ট ফিট তৈরি করি, কানেক্ট করি, স্ট্রেট লাইন জেনারেট করি, তাহলে রিগ্রেশন অ্যানালাইসিস করি, তাহলে যেটা হবে আমরা যে দেখছি যে লাইনটি ওভার দ্য টাইমে মানে গোয়িং আপওয়ার্ড, তার মানে হচ্ছে যে এইখান থেকে আমরা বুঝতে পারি এটা একটা পজিটিভ কোরিলেশন। মানে ফর এক্সাম্পল টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেট অফ রিয়াকশনও বাড়তে থাকবে, এটাকে বলি পজিটিভ রিয়াকশন, মানে প্রপোর্শনাল। পজিটিভ কোরিলেশন প্রপোর্শনাল, যে একটা যদি বেড়ে যায় তো এটার এফেক্টটা মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আলটিমেটলি সেটাকেও সে ইনক্রিজ করবে। আর যদি আমরা যদি ডাটাটা এরকম দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল অনেক স্মল, ছোট ইন টার্মস অফ ভ্যালু, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুরুতে ছিল অনেক বেশি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়তে বাড়তে আলটিমেটলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা কমে যাচ্ছে। তো আমি যদি দেখি যে প্রেশার কম, কম প্রেশারে গ্যাসের ভলিউম অনেক বেশি হবে, আমি আলটিমেটলি প্রেশার বাড়াতে থাকলাম, তাহলে আলটিমেটলি স্কুইজ হবে, ভলিউম আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে সেই যে রিলেশন সেটাকে আমরা বলছি নেগেটিভ কোরিলেশন, সেই যে রিলেশন সেটাকে বলছি নেগেটিভ কোরিলেশন। তাহলে এখানে পজিটিভ কোরিলেশন হচ্ছে বটম থেকে টপের দিকে যাবে, রাইট সাইডে যত মুভ করব তত গ্রাফটা উপরের দিকে উঠতে থাকবে স্ট্রেট লাইন। আর যদি নেগেটিভ কোরিলেশন হয় মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যত বাড়বে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তত কমবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, নট ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই হচ্ছে আমাদের একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অ্যানালাইসিস অফ প্রাইমারি ডাটার ক্ষেত্রে। চলুন আমরা কিছু কোয়েশ্চেনের উত্তর দিই এই টপিকের সাথে রিলেটেড, কারণ হচ্ছে যে যখন আমি উত্তর দিতে যাব ডিফারেন্ট এক্সাম্পল সিনারিও, তখন আমার নিজেই নিজেকে অ্যাসেস করতে পারবো যে আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কোথায় আছে। এখন অ্যানালাইজিং প্রাইমারি ডাটার ক্ষেত্রে আরও আমরা কিছু ট্রেন্ড এখানে দেখলাম, যে একটা হচ্ছে যে স্ক্যাটার প্লট আমরা দেখেছি শুরুতে। স্ক্যাটার প্লটকে আলটিমেটলি এইটাও আমাকে স্ক্যাটার প্লটকে আমি যখন আবার আলটিমেটলি লাইন অফ বেস্ট ফিট ক্রিয়েট করব, তখন এখানে একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আমি যে কোনো একটা পয়েন্টে একটা মানে ল ফলো করছে যে কতটুকু ইনক্রিজ করলে কতটুকু টাইম গেলে আলটিমেটলি টেম্পারেচার কত হবে, সেটা আমি আলটিমেটলি এক্স্যাক্টলি এই ম্যাথমেটিক্যাল মডেল থেকে বলতে পারছি। যদিও এটা অ্যাভারেজ বেসড অন অল ডিফারেন্ট ডাটা, এটা অ্যাভারেজ মোস্ট লাইকলি একটা ম্যাথমেটিক্যাল মডেল। তো এটা হচ্ছে এক ধরনের পারপাসকে সার্ভ করবে। আর আমি যদি এখানে দেখি যে মূলত লাইন গ্রাফ, এখানে কোনো লাইন অফ বেস্ট ফিট দেওয়া হয়নি, আমি শুধু ডাটা পয়েন্টগুলোকে কানেক্ট করেছি, কিন্তু এখান থেকে আমি কোনো জেনারেল কনসেনসাস, কোনো একটা ইকুয়েশন, কোনো একটা ম্যাথমেটিক্যাল মডেল কিন্তু এখান থেকে পাবো না। বাকি এখান থেকে আমি দেখে ডাটা ট্রেন্ড বুঝতে পারছি যে আসলে এটার রিলেশনটা আপনারা মনে আছে নিশ্চয়ই, এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশনের দিকে যাচ্ছে, ডাউন দ্য লাইন উপর থেকে নিচের দিকে নেমে আসছে।
অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি এখানে যদি এমন হয় যে আমি বার গ্রাফ দেখি, তারপরেও আমি ডাটা ট্রেন্ড একটা দেখতে পাচ্ছি, টাইম যাওয়ার সাথে সাথে টেম্পারেচার কমছে, কিন্তু এখানেও কোনো ম্যাথমেটিক্যাল মডেল নেই, লাইন অফ বেস্ট ফিটস যেহেতু নাই, আমি শুধু এইখান থেকে এটা বলতে পারছি যে টাইম যাওয়ার সাথে সাথে টেম্পারেচার কমবে, কিন্তু কতটুকু টাইম যাওয়ার পরে কতটুকু টেম্পারেচার কমবে সেটার কোনো জেনারেল সূত্র আমি এখান থেকে বের করতে পারছি না যতক্ষণ পর্যন্ত না আমি এখানে লাইন অফ বেস্ট ফিটস মানে অ্যাপ্লাই করব। একটা ছোট বিষয়ে আলাপ করাই মনে করি যে অনেক সময় ডাটা যখন আমরা রিসার্চের ডাটা পাই, ডাটা নিয়ে অ্যানালাইসিস করি র ডাটা, তো সেখানে আউটলায়ার্স একটা বলে কথা থাকবে যে কখনো কোনো একটা ডাটা আছে যে সবগুলো ডাটা কাছাকাছি একটা ট্রেন্ড ফলো করছে, আমি লাইন অফ বেস্ট ফিট যখন জেনারেট করছি তো ডাটাটা লাইন অফ বেস্ট ফিটসের যত প্রিসাইসলি কাছাকাছি থাকবে, কিন্তু কোনো একটা ডাটা হয়তো বা দেখা গেল যে অনেক দূরে আছে, যে এখানে আসলে যেমন কোনো একটা স্কেল যদি টেম্পারেচার স্কেল ফর এক্সাম্পল যদি টাইম লাইন স্কেল যদি ফর এক্সাম্পল 4 মিনিটে সবগুলো ডাটা আসতেছে আলটিমেটলি 4-এর কাছাকাছি, অথবা 3 মিনিটে 3-এর কাছাকাছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে 4.5 মিনিটে ডাটাটা আলটিমেটলি 1-এর কাছাকাছি আসতেছে। তার মানে এটা হচ্ছে ভেরি এক্সেপশনাল, এবং এটা নর্মাল অন্যান্য সমস্ত ডাটার সাথে কোনোভাবেই কমপ্লাই করছে না, মানে একই বিহেভ করছে না। তো এই ধরনের ডাটাকে আলটিমেটলি আউটলায়ার্স বলছি আমরা। এখন কোন ডাটা আউটলায়ার্স, অথবা এটা এইখানে না থেকে এই জায়গাটাও থাকতে পারতো, অথবা এইখানে না থেকে এই জায়গাটায় থাকতে পারতো, আর একটু কাছাকাছি থাকতে পারতো, তাহলে এইখানে অনেক দূরে আছে, ডাটাটা থাকার কথা হচ্ছে এইখানে এই জায়গাটায় থাকার কথা, ওয়াই অ্যাক্সিসের উপরে এতটুকু ভ্যালু নিয়ে ওয়াই অ্যাক্সিসের এতটুকু জায়গায় থাকার কথা এই পজিশনে, কিন্তু আমরা দেখছি এটা অনেক বটমে আছে, তাহলে এটা অনেক অবভিয়াস, খালি চোখেই বোঝা যাচ্ছে অনেকটা যে এটা আউটলায়ার্স। কিন্তু ইমাজিন করেন এটা যদি এরকম কাছাকাছি থাকে, তাহলে তো কনফিউশন তৈরি হবে যে এটা কি আমি আউটলায়ার্স হিসাবে ট্রিট করব যদি এই জায়গাটায় থাকে ডাটাটা যদি এইখানে থাকে অথবা এই জায়গাটায় থাকে, তাহলে এটা একটা কনফিউশন তৈরি করবে যে এটাকে আলটিমেটলি আমি আউটলায়ার্স হিসেবে দেখব নাকি দেখব না। তো কীভাবে আউটলায়ার্স হিসাবে কোনো একটা ডাটাকে ট্রিট করা হয় সেটার জন্য সেপারেট টেকনিক আছে, সেপারেট রুল আছে, যে প্রিন্সিপাল আছে, সেইভাবে ডিসাইড করার সূত্র আছে, সেটা দিয়ে আমরা ডিসাইড করব। সেটা এই মুহূর্তে আলোচনা করছি না, বাট আপনাদেরকে এটা বলে রাখলাম। এখন আছে ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন। ইন্টারপোলেশন মানে হচ্ছে যে আমরা যে লাইন অফ বেস্ট ফিট নিয়েছিলাম ডাটা থেকে, তো লাইন অফ বেস্ট ফিট থেকে আমরা উইদিন গ্রাফ ডাটা রেঞ্জের মধ্যে একটা এক্সপেরিমেন্টাল ডাটা থেকে মূলত আমরা জেনারেট করেছি হচ্ছে যে গ্রাফ, ওকে, সেখান থেকে লাইন অফ বেস্ট ফিট জেনারেট করেছি। তো সেখানে আমাদের দুই ধরনের ভাবে আমরা নতুন কোনো এক্সপেরিমেন্ট না করেই এই র ডাটা ইউজ করে যে গ্রাফ আছে সেই গ্রাফ ইউজ করে আমরা কিছু প্রিডিকশন করতে পারি, কিছু ডাটা, কিছু ফ্যাক্ট বের করতে পারি। যেমন যদি আমাদের হয় যে টেম্পারেচার 45 মিনিটস, আমরা দেখি গ্রাফটা টেম্পারেচার 45 মিনিটস, কিন্তু আমরা দেখেন আমাদের এই এক্সপেরিমেন্টাল ডাটাতে সবগুলো ডাটা নেওয়া হয়েছে 40-তে, আপ টু 40, অথবা এটা মূলত 30 পর্যন্ত নেওয়া হয়েছে, 45 পর্যন্ত যাওয়া হয়নি। আবার এইখানে দেওয়া হয়েছে আপ টু 30 পর্যন্ত এখানে যাওয়া হয়েছে, কিন্তু আমরা 35, 40, 45 পর্যন্ত আমরা যাইনি। কিন্তু যেহেতু আমরা ধরে নিচ্ছি যে বলি না যে বারবার করা লাগবে না, 3বার 4বার 5বার করেছি তার মানে আপনার কনফিডেন্ট হয়েছে, তো আমরা যে ডাটা ট্রেন্ডটা ফলো করলাম যে এখান থেকে আলটিমেটলি 30-তে যদি আসে তাহলে এটা, 40-তে আসলে আলটিমেটলি কত হবে সেটা আমরা এই পুরো স্ট্রেট লাইনটাকে যদি আমরা এক্সটেনশন করি তাহলে 40-তে এসে এখানে এটা করছে, ক্রস করছে, এবং 45 যদি হয় তাহলে এটা আলটিমেটলি এই জায়গাটার মধ্যে আসবে। তো এই জায়গাটার মধ্যে আসলে এটার ভ্যালু কত হবে ওয়াই অ্যাক্সিসে, সেটা আমরা খুব অনায়াসই যে এক্সট্রাপোলেশন যেখানে ক্রস করবে সেখান থেকে অনায়াসে বের করতে পারি। তো সেই ডাটাটাই এখানে বলা হয়েছে যে গ্রাফ এতে টেম্পারেচারের 45 ডিগ্রি, সেখানে 20 ডিগ্রি হবে, আর গ্রাফ বিতে হবে 13 ডিগ্রি, এবং গ্রাফ সিতে হবে 10 ডিগ্রি, রাইট।
এইটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এক্সট্রাপোলেশন, যে ডাটা এক্সট্রাপোলেট করা, যে এক্সট্রাপোলেশন করে ডাটা এক্সট্রাপোলেট করে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টিভ ডাটাটা দেখা। একটা ভ্যালু আমি অ্যাড করব, তো এর রেসপেক্টিভ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু দিয়ে রেসপেক্টিভ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী হওয়ার কথা সেটা বের করতে পারবো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু দিয়ে রেসপেক্টিভ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী হওয়ার কথা ছিল, ভ্যালু কত হওয়ার কথা ছিল সেটা বের করতে পারবো। ইন্টারপোলেশন হচ্ছে এগেন টেম্পারেচারের 13 মিনিটস। আমরা যদি আবার সেখানে যাই তাহলে দেখব যে এই যে 5 আমরা ডাটা নিয়েছে 5, 10, 15, কিন্তু 13-এর কোনো ডাটা নেইনি। কিন্তু 13টা হচ্ছে আমাদের যে এক্সপেরিমেন্টাল যে ভ্যালু আছে, এই এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে ভিতরে রয়েছে। আমরা শুরু করেছিলাম 0 থেকে 30 পর্যন্ত। যে 13 যে টাইম আছে, এই টাইমে আমরা কোনো পার্টিকুলার রিডিং নেইনি, কিন্তু আমরা 5-এ নিয়েছি, 10-এ নিয়েছি। তাহলে 5, 10 অথবা এই যে গ্রাফ আছে, লাইন অফ বেস্ট ফিট রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু অনায়াসে 13 মিনিটে কত ছিল টেম্পারেচার সেইটা আমরা বের করতে পারি। তো এখানে যদি 13টা এই জায়গাটায় হবে, তো 13 যদি হয় এখানে, তাহলে এখান থেকে যদি আমি স্ট্রেট লাইন আঁকি, তাহলে আমি এখান থেকে ডাটাটা রেসপেক্টিভ যখন ওয়াই এক্সিসে যাব, সেখান থেকে আমি টেম্পারেচার বের করতে পারবো। তো এখানে দেখান যে আমাদের 65 গ্রাফ এতে, আর যদি গ্রাফ বি অ্যানালাইসিস করি তাহলে 62, এবং গ্রাফ সি যদি আমি ইউজ করি তাহলে 66। তাহলে আমার দেখা যাচ্ছে যে ডাটা আমি উইদিন দ্য এক্সপেরিমেন্টাল রেঞ্জ, যেটা রিয়েল র ডাটার ইউজ করে যে গ্রাফ তৈরি করা হয়েছে, এর ভিতর থেকে যদি কোনো একটা পয়েন্টে আমরা ডাটা ইন্টারপ্রেট করতে চাই, বের করতে চাই, তাহলে সেই ধরনের ইন্টারপ্রিটেশনকে বলতেছি ইন্টারপোলেশন। আর যদি রেঞ্জের বাইরে, যতটুকুতে আমরা এক্সপেরিমেন্ট করেছি, রিডিং নিয়েছি, সেই রিডিংয়ের বাইরের, এই রেঞ্জের বাইরে থেকে যদি কোনো ডাটা ইন্টারপ্রেট করতে চাই, তাহলে সেটাকে আমরা বলতেছি এক্সট্রাপোলেশন। অলরাইট, ঠিক আছে। তো ওভারঅল যদি আমরা সামারি করি, অর্গানাইজিং প্রাইমারি ডাটা হচ্ছে যে অবভিয়াসলি যে কমন ওয়ে অর্গানাইজ করার এবং প্রেজেন্ট প্রাইমারি ডাটা, তারা অ্যাগেইন টেবলস একটা ইম্পর্টেন্ট থিং। তারপর হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রামস, যেটা যদিও এখানে কোনো স্কেমেটিক ডায়াগ্রামের উদাহরণ আমি আলোচনা করিনি। মূলত এটা হচ্ছে যে কোনো একটা মেকানিজম অফ অ্যাকশন, কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা বায়োলজিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস, অথবা কোনো একটা সায়েন্টিফিক থিওরি, প্রসেস, টার্মিনোলজি, ফেনোমেনা এক্সপ্লেন করার জন্য মূলত স্কেমেটিক ডায়াগ্রাম ইউজ করা হয়। ফ্লো চার্টও এরকম কোনো একটা প্রোটোকল, এসওপি, অথবা কোনো প্রসেস, কোনো মেথড, এই ধরনের বিষয়, কোনো স্টেপস আমরা কীভাবে ফলো করব, সেইটা বোঝানোর জন্য, সহজে প্রেজেন্ট করার জন্য, ভিজিবল করার জন্য সেটা ফ্লো চার্ট ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে ফ্লো চার্ট, কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে অ্যালগোরিদম কীভাবে কাজ করে, কোন স্টেপস থেকে কোন স্টেপে যায়, সেটা মানে স্কেমেটিক ডায়াগ্রাম অথবা ফ্লো চার্ট দিয়ে অনেক সময় সেটা এক্সপ্লেন করা হয়। আমরা গ্রাফ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ধরনের গ্রাফ, যেমন একটা স্ক্যাটার প্লট নিয়ে কথা হয়েছে, মানে তারপরে হচ্ছে লাইন গ্রাফ নিয়ে আমরা কথা বলেছি, বার চার্ট অথবা বার ডায়াগ্রাম নিয়ে কথা বলেছি, হিস্টোগ্রাম নিয়ে আমরা কথা বলেছি, এবং এরপরে আমরা যেটা নিয়ে কথা বলেছি যে লাইন অফ বেস ফিট। তারপরে সেই লাইন অফ বেস ফিট থেকে আমরা কীভাবে ডাটা এক্সট্রাপোলেট করে কোনো একটা ডাটা ইন্টারপ্রেট করতে পারি, ইন্টারপোলেট করে অলসো কীভাবে ডাটা ইন্টারপ্রেট করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো এখন ইটস টাইম টু অ্যাসেস আওয়ার আন্ডারস্ট্যান্ডিং নাও। অ্যান্ড আমি আবারও বলছি যে পুরো লেকচারটি আসলে ডাটার উপরে, এটা একটা সামারি, ভেরি বেসিক, ওভারঅল জাস্ট ওভারভিউ। ডিটেলস ডাটা অ্যানালিসিসের জন্য আমি এনকারেজ করবো সেপারেট কোর্সের থেকে শেখার জন্য, ইনডেপথ শেখার জন্য, যেটা খুবই জরুরি। ডাটা অ্যানালিসিস ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং স্কিল ফর দ্য রিসার্চার। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।